এই প্রশ্নটা 41তম বিসিএস প্রিলিমিনারিতে প্রথম এসেছিল, এরপরে অনেক চাকরির পরীক্ষা এসেছে, এই জন্য এত নোট আমি দেইনি, শুধু 41তম বিসিএস প্রিলিমিনারির নোটটা এখানে আছে। বলতে হবে যে √8 ইন্টু √2 এর মান কত। তো এর সমাধান আমরা জানি, কিন্তু যে সমাধানটা আমরা দিতে পারি ওইটা কিন্তু পরীক্ষার হলে দেওয়া ঠিক হবে না, অনেক সময় চলে যাবে। কিভাবে সমাধানটা দিবেন আমি সেটা একটু দেখাই। √8 ইন্টু √2 এরকম যদি কোনো গাণিতিক সমস্যা আসে তাহলে আপনারা যা করবেন সেটা হচ্ছে প্রথমে দেখবেন যে কয়টা পার্ট আছে, একটা পার্ট, দুইটা পার্ট। যদি দুইটা পার্ট থাকে তাহলে সরাসরি এই মাইনাস সাইনটাকে রুট থেকে বাইর করে নিয়ে আসবেন। এরপরে একটা রুট দেবেন, দিয়ে প্রথম রুটের মধ্যে ছিল 8 সেটা লিখবেন, ইন্টু এই ইন্টু চিহ্নটা দিবেন। এরপরে দ্বিতীয় রুটের মধ্যে ছিল 2 সেটা লিখবেন। লেখার পর কি হবে, মাইনাস ইন্টু √16 ইজ ইকুয়াল টু -4। এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং দ্রুত দিতে সক্ষম হলাম। কিন্তু যদি আমরা এটার বিস্তারিত সমাধান রুলস অনুসারে, গাণিতিক যুক্তি অনুসারে আমরা দেই, সেটা কেমন হবে সেটা আমাদের একটু দেখা দরকার। সেই জন্য আসুন আমরা দেখে নিই। খেয়াল করুন, এই যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশনটা মূলত কাল্পনিক সংখ্যার একটা আইটেম। তো কাল্পনিক সংখ্যার যে কোনো হিসাব নিকাশ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে i² -1 ধরে আমরা একটা সমাধান করি। বিস্তারিত সমাধান যদি লিখিত ভাবে করতে হয় তাহলে এইভাবেই আমরা করতাম, কিন্তু পরীক্ষার হলে এইভাবে করতে গেলে অনেক সময় চলে যায়। সেজন্য আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করবেন। পরবর্তী প্রশ্ন। এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটির বক্তব্য হচ্ছে 1/2, 1/4 এবং 3/4 এর গড় কত। তো এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে হলে কিন্তু এই যে 1/2 এইটাকে কিন্তু একটু অন্যভাবে দেখার সুযোগ আছে, সেইভাবে দেখতে পারলে দ্রুত উত্তর দেওয়া সম্ভব। আসুন আমরা উত্তরটা দেই। 1/2, এরপরে আছে 1/4, এরপরে আছে 3/4। প্রথমে আমরা যা করবো সেটা হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাবো। তা বড়ভাবে ছোট থেকে বড় সাজালে সেটা কিন্তু এই 1/2 কে আমরা লিখতে পারি 2/4। 1/2 কে লিখতে পারি 2/4, 1/4, এরপরে 3/4। এখন নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে লব ভিন্ন কিন্তু হর গুলো সমান। তো হর সমান হলে পরে লব যার বড় সে বড়, লব যার ছোট সে ছোট। সেই হিসেবে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে 1/4, 2/4 আর 3/4 এইভাবে আমরা সাজাতে পারি। ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে এই ভগ্নাংশ তিনটাকে এইভাবে সাজাতে পারি, 1/4, 2/4, 3/4। এখন খেয়াল করেন, এরা কিন্তু এখন সিকোয়েন্স আছে 1, 2, 3, আর নিঃসন্দেহে 2 হচ্ছে মধ্যক মানে গড়। অর্থাৎ এখানে প্রশ্ন করছে 1/2, 1/4 এবং 3/4 এর গড় কত। তাহলে এই মধ্যকই হচ্ছে গড়, অর্থাৎ 2/4 হচ্ছে গড়, আর 2/4 মানে হচ্ছে হাফ। সুতরাং আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেব হাফ বা 1/2। খ অপশনে আছে এই প্রশ্নের সঠিক উত্তর খ। আর যদি আপনারা করতেন যে গড় বলতে বোঝায় যোগ করে ভাগ, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম উত্তরই পেতেন। এই যে আমি একটু দেখাচ্ছি, 1/2 যোগ 1/4 যোগ 3/4, আর কয়টি সংখ্যার গড় বের করবো? 3টি সংখ্যা, তাহলে ভাগ 3। এখন যদি উপরে আমরা যোগ করি, লসাগু 4, 2 যোগ 1 যোগ 3, নিচে থাকলো 3, তাহলে 3 আছে 3 4 12, আর উপরে থাকলো আছে 3 আর 1 4 আর 2 6, 6/12 সমান সমান 1/2। তার মানে ওই একই উত্তরই আসলো, হাফ। এই প্রশ্নের সঠিক উত্তর হাফ। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা দেখবেন কিভাবে আমরা এই জাতীয় ভগ্নাংশের গড় দ্রুত বের করতে পারি, অর্থাৎ মধ্যক নির্ণয় করার পর আমরা গড় সম্পর্কে ডিসিশন দিতে পারি। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি ত্রিভুজ সম্পর্কিত একটি প্রশ্ন। এখানে বক্তব্য হচ্ছে যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হলো পরিকেন্দ্র, বরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব কেন্দ্র। তো আমরা জানি যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক রেখা যেখানে ছেদ করে ওইটার নাম পরিকেন্দ্র। এটা জাস্ট ডেফিনেশনটা জানা থাকলে পরে এই জাতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যায়।
দেখেন এখানে নোট আছে যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক রেখা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। এরপরে আমি আপনাদেরকে একটা হিন্টস দেবো, এই হিন্টসটা মনে রাখলে এই জাতীয় প্রশ্নের সমাধান নিয়ে আর কোনো ঝামেলা হবে না। একটু খেয়াল করেন, এইখানে এই যে হিন্টস বলে একটা এখানে হিন্টস দেওয়া আছে যে খেয়াল করুন, বাহু তার সাথে রিলেটেড আছে পরিকেন্দ্র, মধ্যমা যার সাথে রিলেটেড আছে ভর কেন্দ্র, আর কোণের সাথে রিলেটেড আছে অন্তঃকেন্দ্র, আর বিপরীত বাহু যদি উল্লেখ থাকে তাহলে লম্ব কেন্দ্র। এর অর্থ হচ্ছে এই জাতীয় কোশ্চেন যদি আসে তাহলে আমরা খেয়াল করব যে ত্রিভুজের কোন উপাদান এখানে উল্লেখ আছে। উপাদান তিনটা হলো ইম্পর্টেন্ট, কি কি? বাহু, কোণ, মধ্যমা। তো আমরা খেয়াল করছি এখানে বাহুর উল্লেখ আছে, ত্রিভুজের বাহুর উল্লেখ আছে। তো ত্রিভুজের বাহুর সাথে রিলেটেড কে? পরিকেন্দ্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পরিকেন্দ্র। অতএব ক অপশনে আছে পরিকেন্দ্র, আমরা ক উত্তর দিতে পারি। পরবর্তী প্রশ্ন 4, এটা শতকরা বিষয়ক একটি পাটিগণিতের প্রশ্ন। এখানে বলছে চাউলের মূল্য 25% বৃদ্ধি পায়, এক ব্যক্তি চাউলের ব্যবহার এমন ভাবে কমালেন যে চাউল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, তিনি চাউলের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? এইটা একটা খুবই কমন প্রশ্ন। বহু পরীক্ষায়, বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আমরা দেখেছি। তো আমরা জানি এই প্রশ্নের মুখস্থ উত্তর আছে যে 25% বৃদ্ধি যদি থাকে তাহলে 20% উত্তর হয়, কিন্তু মুখস্থ উত্তর তো আর দেওয়া যাবে না, এরপর ভরসা করা যাবে না। এই জন্য আমরা যদি উত্তর দিতে হয় এইভাবে দেব যে এক লাইনে অ্যান্সার ইজ ইকুয়াল টু 100 ইন্টু আর বাই 100 প্লাস মাইনাস আর। এইটা হলো শর্টকাট উত্তর। প্লাস মাইনাস কেন? যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস সাইন থাকবে, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস সাইন থাকবে। তাহলে যেহেতু বৃদ্ধি পেয়েছে আর এখানে বলছে 25%, তাহলে পার্সেন্টেজ আর এর মান হচ্ছে 25, আর যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস সাইন 25। তাহলে আমরা 100 গুণ 25 আর নিচে আছে 125। ক্যালকুলেশন করলে 25 দিয়ে 125 কাটলে 5, আর 5 দিয়ে 100 কাটলে হয় 20, তাহলে রেজাল্ট আসলো 20। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 20। আর যদি বিস্তারিত আমরা করতে চাই সেই সুযোগও আমাদের আছে, সেটাও আমরা দেখব। তো আসুন আমরা এই শর্টকাটটা আরেকবার একটু চোখ বুলিয়ে নেই, তারপর আমরা বিস্তারিত সমাধানটা দেখব। এখানে দেখা যাচ্ছে বিস্তারিত সমাধান, একটু নোট করে দেন। আর যেহেতু এটা ভিডিও লেকচার, আপনার প্রয়োজন মাফিক আপনি এটা দেখতে পারবেন। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, এটাও শতকরা বিষয়ক একটা প্রশ্ন। এখানে বলছে যে কোন পরীক্ষায় 70% পরীক্ষার্থী বাংলায়, 80% পরীক্ষার্থী গণিতে পাশ করলো। যদি উভয় বিষয়ে 10% পরীক্ষার্থী ফেল করে থাকে এবং উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এই জাতীয় কোশ্চেন যদি আসে তাহলে আমাদের প্রথম করণীয় যা হবে সেটা হচ্ছে যে উভয় বিষয়ের একটা তথ্য এখানে দেয়া আছে, লক্ষ্য করুন। এই উভয় বিষয়ের তথ্যটা কি পাস না ফেল, এই 10%, এই যে বলছে উভয় বিষয়, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন যে উভয় বিষয়ের যে পার্সেন্টেজটা দেয়া থাকে ওটা কি পাশে না ফেলে। তো আমরা খেয়াল করছি উভয় বিষয়টা ফেলে আছে, তাহলে আমরা এখন সমস্ত তথ্য ফেলে হিসাবে হিসাব করবো। কিরকম? যেমন দেখেন এখানে বলছে যে কোন পরীক্ষা 70% বাংলায় ফেল করে, তাহলে আমরা বলতে পারি যে বাংলায় ফেল করে তা বাংলায় ফেল করে এই হিসাবটা কেন নিচ্ছি? কারণ উভয় বিষয়ের হিসাবটা ফেলের মাধ্যমে দেওয়া হয়েছে, এই যে 10% উভয় বিষয় ফেল। তাহলে যদি 70% পাস করে, 100 থেকে 70% বাদ দিলে থাকে 30%, এই 30% হচ্ছে বাংলায় ফেল করেছে। ঠিক একইভাবে আমরা গণিতে ফেল করছে কত সেটাও আমরা লিখতে পারি। গণিতে ফেল করে পাস করছে কত পার্সেন্ট? গণিতে 80%। তাহলে 100 থেকে যদি আমরা 80 বাদ দেই সমান সমান 20%। অর্থাৎ পাশের হার থেকে আমরা ফেলের হারের দিকে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ উভয় বিষয়ের যে পার্সেন্টেজ আছে ওটা ফেলের মাধ্যমে তথ্য আছে। তাহলে এখন আমরা এক বা উভয় বিষয়ে মোট ফেল করে সেটা আমরা লিখতে পারি। এক বা উভয় বিষয়ে মোট ফেল করে বাংলার 30 যোগ গণিতের 20
মাইনাস উভয় বিষয়ে 10%। এই বিষয়টা অনেকে বুঝে না যে উভয় বিষয়টা কেন বিয়োগ করা হয়। বিয়োগ করা হয় এই কারণে যে এই যে আমরা বাংলায় ফেল করে 30%, এখানে উভয় বিষয়ে 10 আছে। আবার এই যে লিখছি গণিতে ফেল করে 20%, এখানে উভয় বিষয়ে 10 আছে। অথচ উভয় বিষয়ের 10 যোগ হওয়ার কথা ছিল একবার, কিন্তু যোগ হয়েছে দুইবার, এই দুই জায়গায় আছে, তাই একবার বিয়োগ করা হয়। তাহলে তাহলে লিখতে পারি এক বা উভয় বিষয়ে মোট ফেল করে 20 যোগ 30 মাইনাস 10 সমান 40%। তাহলে উভয় বিষয়ে ফেল তো ফেলি, এক বিষয় ফেল করলো ফেল, উভয় বিষয় ফেল করলো ফেল, তার মানে ফেল করলো 40%। এই 100 থেকে যদি এই 40 বাদ দেই তাহলে 60 পাবো। এই 60 উভয় বিষয় পাস করে। পাস করতে হলে উভয় বিষয় পাস করতে হয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে উভয় বিষয়ে পাস করে 100 মাইনাস 40% সমান সমান 60%। তাহলে উভয় বিষয়ে যদি 60% পাস করে, তাহলে আমরা কিন্তু এখন বলতেই পারি যে 60 জন পাস করে 100 জনে, একজন পাস করে কত জনে, আর 240, এখানে বলছে 240 জন মোট পাস করেছে। তাহলে আমরা এখন লিখতে পারি 60 জন পাস করে 100 জন, একজন পাস করে 100 ভাগ 60 জন, অতএব 240 জন পাস করে 100 গুণ 240 ভাগ 60। এই 60 দিয়ে 240 কে যদি কেটে দেয় তাহলে আসে 4 গুণ 100 সমান সমান 400। তো 400 কি এখানে আছে? হ্যাঁ আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, যেখানে 400 আছে। এই প্রশ্নের সঠিক উত্তর 400 জন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এই ক্ষুদ্রতম বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করা বিভিন্ন চাকরি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই এগুলো কিন্তু খুব দ্রুত উত্তর দেওয়া যায় যদি টেকনিক গুলো জানা থাকে। তা আসুন আমরা একটু দেখি যে কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায়। খেয়াল করুন, এই 11 বা এই ক আর খর মধ্যে একটু কম্পেয়ার করি। খেয়াল করেন 11/14 আর 14/17, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কিন্তু মিল আছে। কি মিল আছে? যে লব হরের ব্যবধান সেম। আমরা কিন্তু এটা জানি যে লব হরের ব্যবধান যদি সেম হয় এবং তারা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় হর বড় ওই ভগ্নাংশটাই বড়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক, খ আর ঘ এটাকেও কম্পেয়ার বা তুলনায় আনতে পারি। কিভাবে? যদি আমরা লব হরকে 3 দিয়ে গুণ করি তাহলে উপরে আসে 30, নিচে আসে 33। উপরে লব হরকে 3 দিয়ে গুণ করলাম, তার মানে আমরা ক, খ আর ঘ এই তিনটা ভগ্নাংশের তুলনা করতে যাচ্ছি। কিন্তু এই তিনটা ভগ্নাংশে কিন্তু প্রকৃত ভগ্নাংশ এবং লব হরের ব্যবধান এখন সমান। এখানেও 3 ব্যবধান, এখানেও 3 ব্যবধান, এখানেও 3 ব্যবধান। তো আমরা জানি যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশে লব হরের ব্যবধান সমান, ওই ভগ্নাংশগুলোর মধ্যে সেটাই বড় যার লব বড় হর বড়। তো যেহেতু 33/33 বড়, তার মানে 10/11, এই তিনটার মধ্যে 10/11 অর্থাৎ ঘ অপশনটা বড়। এইবার আমরা এই 75/83 আর 10/11 এই দুইটার তুলনা করো, কে বড়? তো এখন খেয়াল করি যে এখন আমরা যদি এই লব হরের ব্যবধান খেয়াল করেন, এইখানে লব হরের ব্যবধান আছে 8। এখন ওই কনসেপ্টটা যদি এইখানে ব্যবহার করতে চাই তাহলে এই 10/11 লিখতে পারি 80/88। অর্থাৎ আমরা এই ভগ্নাংশটা লব হরের কে 8 দ্বারা গুণ করছি। তাহলে এইখানে লব হরের ব্যবধান আছে 8, এইখানে লব হরের ব্যবধান 8। তো আমরা কিন্তু জানি যে প্রকৃত ভগ্নাংশের মধ্যে যদি দেখা যায় লব এবং হরের ব্যবধান সমান হয়, সেই ক্ষেত্রে সেই ভগ্নাংশটাই বড় যার লব বড় হর বড়। তাহলে এখন আপনারাই বলুন 75/83 আর 80/88 কে বড়? নিঃসন্দেহে 80/88 বড়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই ঘ।
এখানে মান নির্ণয় বিষয়ক একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে x প্লাস 1/x সমান 5 হলে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত। তো আমরা জানি যে x প্লাস 1/x সমান যে ভ্যালুটা দেয়া থাকে ওই ভ্যালুটা সাথে যে রাশির মান বের করতে হবে ওই রাশির x এর যে কোএফিসিয়েন্ট বা সহগ থাকে এই দুইটা মিলায় এক লাইনে এর মান বের করা যায়। কিভাবে সেটা আসলে একটু দেখাই। এইখানে প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান এক লাইনে বের করা যায়। কিভাবে? খেয়াল করেন, এই প্রদত্ত রাশিতে উপরে x কয়টা আছে? একটা আছে, তাহলে উপরে 1 লিখবেন। এরপরে লিখবেন গিভেন ভ্যালু, গিভেন ভ্যালুটা কত? 5, তাহলে গিভেন ভ্যালুটা নিচে লিখবেন, গিভেন ভ্যালু অলরেডি নিচে লিখবেন। এর সঙ্গে যুক্ত হবে, খেয়াল করেন এখানে কয়টা x আছে? একটা x আছে, তাহলে আপনি 1 লিখবেন এবং তার চিহ্ন প্লাস প্লাস সাইনটা দেবেন। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে উপরে থাকলো 1 আর নিচে 5 এন্ড 1 অ্যাড করলে পরে হবে 6, তাহলে 1/6 রেজাল্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 1/6। 1/6 কোথায় আছে? ঘ অপশনে আছে। 1/6 ঘ অপশনে আছে। আমাদের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি, এই সরল সমীকরণের ব্যবহারের বিষয়ে এই কোশ্চেনটা। তো মনে রাখবেন এই জাতীয় কোশ্চেন যদি আসে এর উত্তর 10 সেকেন্ডে দেওয়া সম্ভব। কিভাবে দেওয়া সম্ভব? খেয়াল করেন, এখানে একটা কথা বলছে যে কিন্তু যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে তবে 3খানা বেঞ্চ খালি থাকে। অর্থাৎ এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা খেয়াল করব যে কতজন করে বসলে সবাই বসতে পারে। বেঞ্চ খালি থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু কতজন বসলে সবাই বসতে পারে সেই তথ্য আমাদের দরকার। এখন আমরা দেখতে পাচ্ছি 4 জন করে বসলে বেঞ্চ খালি থাকে। কয়টা বেঞ্চ খালি থাকে? নট ম্যাটার, বেঞ্চ খালি থাকে, এর অর্থ সবাই বসতে পারে। তাহলে যেহেতু 4 জন করে বসলে সবাই বসতে পারে, এই কথার অর্থ ওই শ্রেণীর ছাত্র সংখ্যা অবশ্যই 4 এর গুণিতক বা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন খেয়াল করেন, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা এখানে কিন্তু একটাই আছে, এই 60 আছে। খ অপশন। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 60। এই প্রশ্নের সঠিক উত্তর 60। এই টেকনিকটা আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আপনারা মাস্টার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ বইটি পড়বেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 10। এখানে বলছে যে প্রতি 4 বছর অন্তর জন্মগ্রহণকারী 5টি শিশুর বয়সের সমষ্টি 75 হলে কনিষ্ঠ শিশুর বয়স কত? খেয়াল করেন, 4 বছর পর পর 5 জন শিশু জন্মগ্রহণ করছে। এই কথার অর্থ হচ্ছে আমরা যদি এই 5 জন শিশুর বয়সকে সিরিয়াল লিখে যাই তাহলে একটা সমান্তর ধারা তৈরি হবে যার ব্যবধান হবে 4। এই কথার অর্থ 5 জন শিশুর মাঝখানে মধ্য যে মানে তৃতীয় শিশুর মধ্য ওর বয়সটা যদি আমরা পাই তাহলে কনিষ্ঠ বয়োজ্যেষ্ঠ সব শিশুর বয়স আমরা বের করতে পারবো। তো কিভাবে বের করবো? আমরা জানি যে যখন ধারায় থাকে এবং পদ সংখ্যা বিজোড় হয়, যেমন এখানে 5 জন শিশু, তার মানে 5টা পদ, সেই ক্ষেত্রে আমরা যদি এই সমষ্টিকে 5 দিয়ে ভাগ করি তাহলে মধ্যককে পাবো, মধ্যক মানে গড়, অর্থাৎ মাঝেরটাকে পাবো। তাহলে আমরা এই কনসেপ্ট এইভাবে প্রয়োগ করতে পারি। খেয়াল করো, এই যে তৃতীয় শিশু এটা হলো মধ্যক, হ্যাঁ, তৃতীয় শিশুর বয়স আমরা আগে বের করবো। তৃতীয় শিশুর বয়স কিভাবে পাবো? আমরা এই যে সমষ্টি 75 আছে এইটাকে 5 দিয়ে ভাগ দেবো। কেন 5 দিয়ে ভাগ দেবো? কারণ বিজোড় সংখ্যক পদ যদি থাকে আর তারা যদি সমান্তর ধারায় থাকে তাহলে পরে ওই সমষ্টিকে পদের পরিমাণ দ্বারা ভাগ করলে মধ্য মানে মাঝের পদকে পাওয়া যায়। তাহলে আমরা 75কে যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে 5, 15, 75। এই 15 হচ্ছে তৃতীয় শিশুর বয়স, তৃতীয় শিশুর বয়স বা মাঝের মধ্য। তাহলে যেহেতু কনিষ্ঠ শিশুর বয়স বের করবো আমরা, তাহলে আমরা বাম দিকে যাবো, আর যদি জ্যেষ্ঠ শিশুর বয়স বের করতাম সেই ক্ষেত্রে আমরা ডান দিকে যেতাম। 4 ব্যবধানে অবস্থিত, 4 বছর করে একজন আরেকজন থেকে বড় বছর। তাহলে 15 থেকে 4 কমালে আসে 11,
আর 11 থেকে 4 কমালে আসে 7। তাহলে আমরা বুঝতে পারছি যে কনিষ্ঠ শিশুর বয়স 7 বছর। যদি আমরা সবগুলো শিশুর বয়স লিখতাম তাহলে 15 আর 19 আর 19 আর 23, এই হচ্ছে 5 জন শিশুর বয়সের যে ধারা, সমান্তর ধারা এইটা। এই দেখতে পাচ্ছেন আপনারা। এখন যেহেতু চেয়েছে কনিষ্ঠ শিশুর বয়স কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি কনিষ্ঠ শিশু মানে প্রথম শিশু যার বয়স 7 বছর। আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 7 আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি আমরা। আর একবার একটু দেখে নিই। এইখানে সুদের একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন করছে যে শতকরা কত হার সুদে কোন আসল 25 বছরের সুদে আসলে 4 গুণ হবে। তো এই জাতীয় প্রশ্নের উত্তর যদি আপনি শর্টকাটে দিতে চান, তাহলে বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে যে টেকনিকটা আমি ব্যবহার করেছি সেটা একটু বলে দিই। এই জাতীয় কোশ্চেন আসলে আগে জানার চেষ্টা করবেন যে দ্বিগুণ হতে কত সময় লাগে। দ্বিগুণ হওয়ার সময়টা আমার দরকার। কেন? কারণ দ্বিগুণ হতে যে সময় লাগে তার সাথে সুদের হারের গুণফল অল টাইম 100 হয়। ধরেন আমার যদি জানা থাকতো যে দ্বিগুণ হতে 10 বছর লাগে, তাহলে আমি চিন্তা করতাম যে দ্বিগুণ হতে 10 বছর লাগে, সুদের হার তাহলে হবে 10%। কেন? কারণ 10 আর 10 গুণ করলে 100 হয়। তার এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আমরা চেষ্টা করব আগে জানা যে দ্বিগুণ হতে কত সময় লাগে। এই জন্য আমি আপনাদেরকে এখন একটা ধারা ইন্ট্রোডিউস করাবো, সেটা এরকম n 2n 3n 4n, হ্যাঁ, এইভাবে একটা ধারা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কি জিনিস, তখন আমি বলবো এইটা হচ্ছে এমন একটা ধারা যার প্রত্যেকটা পদ সময় নির্দেশ করে। কখন প্রশ্ন করবেন যে কিসের সময় নির্দেশ করে, তখন তার উত্তর হচ্ছে এই প্রথম পদটা হচ্ছে দ্বিগুণ হওয়ার সময়। দ্বিগুণ হওয়ার সময় দ্বিতীয় পদটা হচ্ছে 3 গুণ হওয়ার সময়। 3 গুণ হওয়ার সময়। আর এই যে তৃতীয় পদ 4 গুণ হওয়ার সময়। 4 গুণ হওয়ার সময়। এইভাবে এই ধারার প্রত্যেকটা পদ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 গুণ এরকম সময় প্রকাশ করে। এখন এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 25 বছর বলেছে। কত গুণ হওয়ার? 4 গুণ হওয়ার সময়। তো 4 গুণ হওয়ার সময় কিন্তু 3n। তার মধ্যে প্রশ্ন মতে 3n সমান 25। 3n সমান 25। অতএব n সমান 25/3 বছর। এটা হলো সময়। হ্যাঁ, এখন আমরা জানি যে দ্বিগুণ হওয়ার সময় আর সুদের হারের গুণফল 100। তার মানে 25/3 এর সাথে কত গুণফল 100 হয় সেইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আমরা যদি 12 গুণ করতে পারি 100 হয়, কারণ 25/3 গুণ 12 = 100। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12%। তাহলে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি গ অপশনে আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12%। তাহলে আমি এটা বুঝতে দিই, উত্তরটা একটু লিখে দেই। n গুণ r = 100। এইটা আমরা জানি। কিভাবে জানলাম? এটা যদি কেউ প্রশ্ন করে যে সুদে আসলে দ্বিগুণ হওয়ার শর্ত কি, তার উত্তর হচ্ছে সুদের হার আর সময়ের গুণফল 100 হতে হবে, না হলে কখনোই সুদে আসলে দ্বিগুণ হয় না। এখন এর মান তো আমরা বের করে ফেলছি। কত বের করছি? 25/3 গুণ r = 100। তাহলে r = 100 ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় সেই ক্ষেত্রে 3 যাবে উপরে আর 25 যাবে নিচে। 25 দিয়ে 100 কে কাটলে 4, 3 4 12। আমি আগেই বলেছি যে এই প্রশ্নের উত্তর 12%। এত ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না। যদি এই যে তথ্যগুলো আমি দিলাম আপনাদেরকে, বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ের একটা টেকনিক, তাহলে আপনি প্রশ্ন পড়লে উত্তর দিতে পারতেন যে 3n হচ্ছে 25, তাহলে n এর মান 25/3। এই 25/3 এর সাথে কত গুণ করলে 100 হয়? 12 গুণ করলে 100 হয়। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 12, যা আছে গ অপশনে। অতএব আমরা ক বিন্দুটা ভরাট করে দিতে পারি। এখন যদি আপনারা বলেন স্যার বিস্তারিত কিভাবে করবো, রিটার্ন যদি আসে, তার জন্য আমি আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছি। এই যে এখানে লেখা আছে যে সমাধান। মনে করি আসলে 100 টাকা, 25 বছর পর সুদে আসলে 100 গুণ 400 টাকা হবে। এই ক্ষেত্রে সুদের পরিমাণ 400 থেকে যদি 100 বাদ দেই তাহলে পাবো 300 টাকা। অর্থাৎ 100 টাকায় 25 বছরের সুদ হয় 300 টাকা। 100 টাকার 1 বছরের সুদ
কত? 12 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদই আছে সুদের হার, অতএব নির্ণয় সুদের হার 12%। এইটাই আজকের প্রশ্ন, যে প্রশ্নগুলো ছিল নির্ধারিত 10টি প্রশ্ন, তার শেষ প্রশ্ন। আবার আগামীতে দেখা হবে আপনাদের সাথে, হয়তো নতুন কোন মৌলিক প্রশ্ন বা কোন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, প্র্যাকটিসে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।